নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড বাঁকুড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কত নম্বর ক্লাস করব না, আজকে আমরা করব ক্লাস নম্বর 7। চলো তাহলে দেখে নিই এক এক করে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, লাদালাদি ইজ এ ফোক ডান্স অফ দ্য ড্যাশ ট্রাইব in which the bride and bridegroom are lifted upon the shoulders and other dance around the couple. লাদালাদি কোন জনগোষ্ঠীর একটি লোকনৃত্য যেখানে বর ও কনেকে কাঁধে তুলে অন্যরা তাদের চারপাশে থাকে। এটা আমরা কোথায় দেখতে পাই না, এটা দেখতে পাই যারা ভিল ট্রাইব তাদের ক্ষেত্রে এটা প্রমিনেন্ট। এবার যদি বলা হয় যে ভিল ট্রাইব আমরা কোথায় দেখতে পাই না, এদেরকে দেখতে পাই মধ্যপ্রদেশে, এদেরকে দেখতে পাই আমরা গুজরাটে, এদেরকে আমরা দেখতে পাই রাজস্থানে, এদেরকে আমরা দেখতে পাই মহারাষ্ট্রে। ঠিক আছে, এই সমস্ত জায়গাতে ভিলরা প্রিডমিনেন্ট। সান্থালদেরকে আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পশ্চিমবঙ্গে দেখতে পাই, বিহারে দেখতে পাই, উড়িষ্যাতে দেখতে পাই, ঝাড়খণ্ডে দেখতে পাই। ঠিক, চাকমাটা আমরা কোথায় দেখতে পাই? এদেরকে দেখতে পাই অরুণাচল প্রদেশে দেখতে পাই। ঠিক, এদেরকে আমরা দেখতে পাই মিজোরামে দেখতে পাই, এদেরকে আমরা দেখতে পাই ত্রিপুরাতে। ওকে, আর গারোদের কোথায় দেখতে পাই না, আমরা মেঘালয় দেখতে পাই। ঠিক, এবার এই গারোদের একটা বিশেষ নাচ আছে যেটাকে বলা হয় ওয়াঙ্গালা ডান্স। কিসের সঙ্গে যুক্ত? ওয়াঙ্গালা ডান্স। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কী হলো? উত্তর হচ্ছে ভিল। সরি, এটা আমার এখানে এটা দেওয়া উচিত হয়নি। ঠিক আছে, চলো তো আমরা চলে আসি নেক্সট প্রশ্নে। হুইচ 5-year plan aimed at accelerating food grain production, increasing employment and productivity with a focus on food, work and productivity? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ফুড, ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটির উপর জোর দিয়েছিল? 7th 5-year প্ল্যান, 4th 5-year প্ল্যান, নাকি 3rd 5-year প্ল্যান, নাকি 6th 5-year প্ল্যান? উত্তর কি? উত্তর হচ্ছে আমার 7th 5-year প্ল্যান। 7th 5-year প্ল্যান। এবারে দেখি এই প্রসঙ্গে আর কি এক্সট্রা ইনফরমেশন আমাদের কাছে আছে। প্রথম নম্বর দেখো, 4th 5-year প্ল্যানে এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল গ্রোথ উইথ স্টেবিলিটি, না গ্রোথ উইথ, হ্যাঁ বলা যেতে পারে, গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি বাই সেলফ রিলায়েন্স। থার্ড প্ল্যানে কি বলা হয়েছিল? তৃতীয় পঞ্চবর্ষণ সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। ওকে, আর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী ছিল? সরি, ষষ্ঠতে কী ছিল? রিমুভাল অফ পভার্টি। তাহলে এটা গেল, এটার অ্যান্সার কি না 7th 5-year প্ল্যান। তাহলে দেখে নিই পরের প্রশ্ন কি আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর এ পারসন টু বি কনসিডার্ড লিটারেট ইন ইন্ডিয়ান সেন্সাস? ভারতের জনগণনায় একজন ব্যক্তিকে স্বাক্ষর হিসেবে গণ্য করার ন্যূনতম বয়স কত? 5 বছর, নাকি 7 বছর, নাকি 15 বছর, নাকি 10 বছর? উত্তর কি? উত্তর হচ্ছে 7 বছর। মানে এটা কি বলছে না,
7 বছরের বয়সী যে কোনো ছেলে বা যে কোনো লোক, 7 বছরের বয়সী যারা লিখতে ও পড়তে পারেন। যারা লিখতে ও পড়তে পারেন তাদেরকে আমরা বলবো যে স্বাক্ষর, যে 7 বছর মানে মিনিমাম তার বয়স কত হতে হবে 7 বছর। তাহলে চলে আসি এবার পরবর্তী প্রশ্নে। এখানে কি বলছে যে অ্যাজ পার 2023 স্ট্যাটিস্টিক্স হুইচ অফ দ্য ফলোয়িং নেবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া হ্যাড দ্য লোয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে শিশু মৃত্যুর হার কোন দেশে সর্বনিম্ন? শ্রীলঙ্কা নাকি নেপাল নাকি পাকিস্তান নাকি বাংলাদেশ? উত্তর কি? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। এখানে একটা কথা বলেছে যে সেটা হচ্ছে তোমার ইনফ্যান্ট মর্টালিটি রেট, ঠিক কিনা, শিশু মৃত্যুর হার। এবার ইনফ্যান্ট মর্টালিটি রেট বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে প্রতি 1000 জন শিশুর মধ্যে, মানে এই শিশু বলতে লেস দ্যান 1 ইয়ার, লেস দ্যান ইকুয়াল টু 1 ইয়ার যাদের এজ, কত জনের মৃত্যু। মানে ধরো এক বছর টোটাল 1 বছরের মধ্যে 1000 জন বাচ্চা জন্মালো, সে 1000 জনের মধ্যে 1 বছরের কম বয়সী কতজন মারা যাচ্ছে, সেটাই হচ্ছে কি ইনফ্যান্ট মর্টালিটি রেট। আর শ্রীলঙ্কা কিন্তু এই ব্যাপারে কিন্তু বিশাল ইমপ্রুভমেন্ট করেছে। ওকে, তাহলে উত্তরটা কী হলো? উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। টু হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডাজ সুইমার শ্রীহরি নটরাজ বিলং? সাঁতারু শ্রীহরি নটরাজ ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ইনি কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত, ইনি কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত। এই যে এই লোকটি হচ্ছেন আমাদের শ্রীহরি নটরাজ। চলো তাহলে দেখিনি পরবর্তী প্রশ্ন কি আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বিসিসিআই? বিসিসিআই এর প্রথম সভাপতি কে ছিলেন? সিকান্দার হায়াত খান নাকি এন ঘোষ নাকি গ্রান্ট গোভান নাকি PM রুঙ্গাটা? উত্তর কি? উত্তর হচ্ছে গ্রান্ট গোভান। ইনি হচ্ছেন কি ভারতবর্ষের বিসিসিআইয়ের প্রথম প্রেসিডেন্ট, ঠিক আছে। আবার তাহলে যদি বলে যে বিসিসিআইয়ের ফুল ফর্ম কি, তাহলে কি হবে? বোর্ড অফ কন্ট্রোল ফর FOR না, সরি, কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে বিসিসিআইয়ের সম্পূর্ণ ফর্ম। এই বিসিসিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না, এ প্রতিষ্ঠা ছিল 1928-এ, ঠিক আছে, 1928-এ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ্রান্ট গোভান। চলো তাহলে চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে হু ইজ দ্য হোলসেলার ইন দ্য কনটেক্সট অফ ট্রেড? বাণিজ্যের ক্ষেত্রে পাইকার বা হোলসেলার বলতে কাকে বোঝায়? এ পারসন হু বাইজ অ্যান্ড সেল ইন স্মল কোয়ান্টিটিস, মানে যে ব্যক্তি অল্প পরিমাণে কেনাবেচা করে তাকে বলা হয়। চলো তাহলে দেখিনি এখানে কি বলছে। হু ইজ এ হোলসেলার ইন দ্য কনটেক্সট অফ ট্রেড? বাণিজ্যের ক্ষেত্রে পাইকার বা হোলসেলার বলতে কাকে বোঝায়? এ পারসন হু বাইজ অ্যান্ড সেলস ইন স্মল কোয়ান্টিটিস, যে ব্যক্তি অল্প পরিমাণে পণ্য কেনাবেচা করে। এ পারসন হু ট্রান্সপোর্ট গুডস, যে ব্যক্তি পণ্য পরিবহন করে। এ পারসন হু প্রডিউসেস গুড, যে ব্যক্তি পণ্য উৎপাদন করে। আর এ পারসন হু বাইজ অ্যান্ড সেলস ইন লার্জ কোয়ান্টিটি, যে ব্যক্তি বৃহৎ পরিমাণে পণ্য কেনাবেচা করে। উত্তর কি হবে? উত্তর হবে আমাদের এ পারসন হু বাইজ অ্যান্ড সেলস ইন লার্জ কোয়ান্টিটিস, যে ব্যক্তি বৃহৎ পরিমাণে পণ্য কেনাবেচা করে। তাহলে এই যে এ পারসন হু বাইজ অ্যান্ড সেলস ইন স্মল কোয়ান্টিটি, একে কী বলা হবে?
একে বলা হবে যে খুচরো ব্যবসায়ী। ঠিক আছে, এ পার্সন হু ট্রান্সপোর্ট গুডস, একে কী বলা হবে? ট্রান্সপোর্টার বা পরিবহনকারী। ঠিক, আর এ পার্সন হু প্রডিউসেস গুড, একে কী বলা হবে? একে বলা হবে প্রডিউসার। ঠিক, যেমন কি আমাদের হচ্ছে ফার্মার, কৃষকরা, উৎপাদক, তাই না? প্রডিউসার বা উৎপাদক। তাহলে উত্তর কী হলো? এ পার্সন হু বাইজ অ্যান্ড সেলস ইন লার্জ কোয়ান্টিটিস, যে ব্যক্তি বৃহৎ পরিমাণে পণ্য কেনাবেচা করেন। চলো তাহলে দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। হুইচ অর্গানাইজেশন ওয়াজ ফর্মড বাই ডক্টর বি.আর. আম্বেদকর টু প্রমোট দ্য রাইটস অফ দলিত? দলিতদের অধিকার এবং প্রচার ও সুরক্ষার জন্য বি.আর. আম্বেদকর কোন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন? ডিপ্রেসড ক্লাসেস মিশন, নাকি বহিষ্কৃতি হিতকরণী সভা, সোশ্যাল সার্ভিস লীগ, নাকি হরিজন সেবক সংঘ? উত্তর কি? উত্তর হচ্ছে বহিষ্কৃতি হিতকরণী সভা। এটা উনি কত সালে করেছিলেন, এস্টাবলিশ করেছেন? 1924 এস্টাবলিশ করেছে 1924। এই যে হরিজন সেবক সংঘ, এটা কার প্রতিষ্ঠা? হরিজন সেবক সংঘ এটা হচ্ছে গান্ধীজির প্রতিষ্ঠা। ঠিক, আর সোশ্যাল সার্ভিস লীগ এটা কার প্রতিষ্ঠা? এটা তোমার হচ্ছে N.M. যোশী বা নারায়ণ মল্হার যোশী। N.M. যোশী, এই যে আমাদের ইনি হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর। চলো তাহলে দেখিনি পরবর্তী প্রশ্ন কি আছে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অথরাইজেস ইস্যুইং অফ রিটস বাই এনি হাইকোর্ট অফ দ্য কান্ট্রি? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী দেশের কোনো হাইকোর্ট রিটস জারি করার ক্ষমতা পায়? আর্টিকেল 226, আর্টিকেল 233, আর্টিকেল 254, নাকি আর্টিকেল 246? উত্তর কি? আর্টিকেল 226। আর্টিকেল 226 অনুযায়ী যে কোনো কান্ট্রি কী করে না রিটস জারি করার ক্ষমতা পায়। রিটসটা কি? রিট হচ্ছে যখন আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে তখন এই রিটস জারি করা হয়। ঠিক আছে, এবার এটা গেল হাইকোর্ট, আর আমাদের সুপ্রিম কোর্ট কততম আর্টিকেলের জন্য এই রিট জারি করার ক্ষমতা পায়? না সুপ্রিম কোর্ট বললে সেটা কি হবে? না আর্টিকেল 32। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন। হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট ওয়্যার প্রাইমারিলি ইউজড ইন অশোকাস এডিক্ট? সম্রাট অশোকের শিলালিপিতে প্রধানত কোন ভাষা ও লিপিতে লেখা হয়েছিল? গ্রিক, ল্যাটিন, নাকি প্রাকৃত এবং ব্রাহ্মী, নাকি পালি এবং খরষ্টি, নাকি সংস্কৃত এবং দেবনাগরী? উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের প্রাকৃত এবং ব্রাহ্মী। প্রাকৃত এবং ব্রাহ্মী এটা হচ্ছে প্রধানত প্রাকৃত এবং ব্রাহ্মী। কিছু কিছু জায়গাতে এই যেমন খরষ্টিটাও কিন্তু কিছু জায়গায় পাওয়া গেছে। সেটা কোথায়? সেটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। এক সেকেন্ড, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু পাওয়া গেছে খরষ্টি লিপিতে। ঠিক আছে, সংস্কৃত এবং দেবনাগরী পরবর্তী যুগের ভাষা, আর গ্রিক এবং ল্যাটিনটা ওইভাবে কিন্তু অশোকের সময় ছিল না। ঠিক আছে, চলো তাহলে দেখিনি পরবর্তী প্রশ্ন কি আছে। হুইচ অ্যালকাইন উইথ কেমিক্যাল ফর্মুলা CH3C triple bond CH appears as colorless liquefied gas with a sweet odor? রাসায়নিক সংকেত CH3C triple bond CH যুক্ত কোন অ্যালকাইন বর্ণহীন তরলীকৃত গ্যাস হিসাবে থাকে এবং তার মিষ্টি গন্ধ থাকে? কি উত্তর? না উত্তর হচ্ছে এই ইথিন, নাকি হেক্সিন, নাকি 1-বিউটেন, নাকি 1-প্রোপিন? উত্তর কি? উত্তর হচ্ছে 1-প্রোপাইন। 1-প্রোপাইন। ঠিক আছে, আচ্ছা 1-প্রোপাইন কেন বলছি? কারণ এই যে আমরা যখন এটা হচ্ছে প্রোপাইনের ফর্মুলা, এই প্রোপাইনের ফর্মুলা যদি দেখি আমরা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। তাহলে 3টে কার্বন থাকার জন্য 3 কার্বন, এটা থাকার জন্য এর নাম হচ্ছে প্রোপ। এবার এখানে ট্রিপল বন্ড থাকার জন্য এটাকে বলো প্রোপ আইন। আর এই যে 3 নম্বর যে বন্ডটা আছে, 3 নম্বর বন্ডটা কোন কার্বনের সঙ্গে আছে? 1 নম্বর কার্বনের সঙ্গে আছে, ওই জন্য এর নাম হচ্ছে 1-প্রোপাইন।
ঠিক আছে, তাহলে কী হলো, কী বললাম যে যেহেতু তিনটে কার্বন আছে, তিনটে কার্বন থাকার জন্য এর নাম হলো প্রোপ, আর যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে তার জন্য এর নাম হলো আইন, মানে তাহলে এই দুটোকে মিলে কী হলো প্রোপাইন। এবং যেহেতু কার্বনের মানে ট্রিপল বন্ডের পজিশন 1 নম্বর কার্বনের সঙ্গে আছে, ওই জন্য আমরা বলছি 1 প্রোপাইন। ঠিক আছে, যেহেতু এবারে দেখো তুমি বলতে পারো যে এই দিক থেকে যদি আমি ডান দিক থেকে গুণ করতে তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে, কিন্তু সবসময় আমাদেরকে নিতে হবে সেই কার্বনের নাম্বারিংটা যে কার্বনটা থাকবে আমাদের, যেটা এগুলোকে বলে কার্যকরী মূলকের কাছাকাছি, সেইভাবে কিন্তু নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কী আছে। A standard rain gauge is a meteorological instrument consisting of a collector of what shape connected to a measuring tube that is used to measure rainfall per unit area at a given time. একটি স্ট্যান্ডার্ড রেন গেজ হলো একটি আবহাওয়াগত যন্ত্র যেখানে একটি নির্দিষ্ট আকৃতির সংগ্রাহক একটি মাপজোক নলের সঙ্গে যুক্ত থাকে এবং নির্দিষ্ট সময়ে প্রতি একক এলাকায় বৃষ্টিপাত মাপা হয়। সংগ্রাহকটির আকৃতি কী? নাকি ডিস্ক শেপ, নাকি যে আকৃতির, নাকি ফানেল আকৃতির, নাকি প্রিজম আকৃতির? উত্তর কি? উত্তর হচ্ছে ফানেল আকৃতির। এই যে আমায় দেখা যাচ্ছে এই যে এটা ফানেল, এই পুরোটা হচ্ছে রেনগজ যন্ত্র। এবার এখানে কী হয় যে বৃষ্টিটা কালেক্ট করার জন্য এইরকমভাবে ফানেল আকৃতির করা থাকে, যাতে মানে পুরো বৃষ্টিটাতেই অনেকটা পরিমাণ জল এটাতে সংগ্রহ করা যায়। ঠিক আছে, বোঝা গেল উত্তর কি? উত্তর হচ্ছে ফানেল আকৃতির। চলো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন কী আছে। জাকির হোসেন, এ ফেমাস তবলা প্লেয়ার, বিলং টু হুইচ দ্য ফলোয়িং মিউজিক্যাল ঘরানা? প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেন নিচের কোন সঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি কী ঘরানার যুক্ত ছিলেন? ইনি ছিলেন পাঞ্জাব ঘরানা, নাকি ইন্দোর ঘরানা, নাকি বেনারস ঘরানা, নাকি দিল্লি ঘরানা? উত্তর কি? ইনি যুক্ত ছিলেন পাঞ্জাব ঘরানা। ঠিক আছে, এই যে পাঞ্জাব ঘরানার যে ইনি ফাউন্ডার কে? ফাউন্ডার হচ্ছে লাল ভবানী সিং। ঠিক আছে, আবার এই যে বেনারস ঘরানা তবলা, এটার প্রতিষ্ঠাতা রাম সাহাই। ঠিক আছে, তাহলে উত্তর কি? উত্তর জাকির হোসেন কোথার সঙ্গে বিলং করতেন? না, হি বিলংস টু পাঞ্জাব ঘরানা। চলো তাহলে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পেভড দ্য ওয়ে ফর দ্য ইন্ট্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন দ্য কান্ট্রি? ভারতে পণ্য এবং পরিষেবা কর প্রবর্তনের পথ প্রশস্ত করতে কোন সংবিধান সংশোধনী আইন? 100তম সংবিধান সংশোধনী আইন, 101তম, নাকি 102তম, নাকি 103তম? উত্তর কি? উত্তর হচ্ছে 101তম। উত্তর কি? উত্তর হচ্ছে 101তম। এবার এই 101তম আইন কবে এসছিল? না, এসছিল এটা তোমার হচ্ছে কত না 2016 সালে। ঠিক আছে, এবারে আসি বাকি অপশনগুলো। 100তম কত সালে এসেছিল? 2015 সালে এসেছিল। ঠিক, এবার এই 100তম সংবিধানে কী বলা হয়েছিল? যে এক্সচেঞ্জ অফ ল্যান্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এক্সচেঞ্জ অফ ল্যান্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, 102তম কেস ছিল, 102তম এসেছিল এটা কত সালে? 2018 সালে। এটাতে করা হয়েছিল, এটাতে হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা কী দেওয়া হয়েছিল? কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল কাকে? না, এনসিপিসিকে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। আর 103তম সংবিধান আইন, এটাতে কী আনা হয়েছিল? এটাতে আনা হয়েছিল ইডাব্লিউএস, না 10% রিজার্ভেশন ইন দ্য জেনারেল ক্যাটাগরি, রাইট? চলো তাহলে এই প্রশ্ন উত্তর কী হলো? 101তম। দেখে নিই পরবর্তী প্রশ্ন কী আছে। কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনকারেজেস দ্য প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ সংক্রান্ত ও উন্নয়ন পাশাপাশি বন ও বন্যপ্রাণীর সুরক্ষার কথা বলা হয়েছে? উত্তর কি? উত্তর হচ্ছে 48A। ঠিক আছে, এবার এই যে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, এটা কিন্তু সংবিধানের প্রথম থেকে আসেনি। আচ্ছা, এটা 48A মানে এটা কোথায় ইনক্লুড করা আছে? না, এটা ইনক্লুড করা আছে ডিপিএসপিতে।
আর যেটা বলছিলাম এই যে আর্টিকেল 48A এটা কিন্তু সংবিধানের প্রথম থেকে আসেনি, এটা কোথাও কবে থেকে এসছে চালু না 1976-এ, ঠিক আছে, এটা অ্যাড করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে উত্তরটা কী হলো, উত্তর হচ্ছে 48A। এবার আসি পরবর্তী প্রশ্নে। হুইচ কেমিক্যাল ফাউন্ড ইন দ্য পিলস অফ সাইট্রাস ফ্রুট ইজ ইউজড অ্যাজ এ ফ্লেভারিং এজেন্ট ইন বেভারেজেস অ্যান্ড চিউইং গামস। সাইট্রাস ফল মানে লেবু, কমলা ইত্যাদি খোসায় পাওয়া কোন রাসায়নিকটি পানীয় ও চুইংগামে ফ্লেভারিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? ইথাইল ভ্যানিলিন নাকি মিথানোন নাকি লিউটিডাইন নাকি লিমোনেন? উত্তরটা কি? উত্তর হচ্ছে লিমোনেন, লিমোনেন এটাই হচ্ছে উত্তর। এটা দিলে কী করে, এটা তোমার হচ্ছে চুইংগামে ফ্লেভারিং এজেন্ট হিসেবে ব্যবহার হয় এবং এটা টক জাতীয় যে ফ্লেভারটা সেটা কিন্তু এই লিমোনেন থেকে আসে। ওকে, এবার এই যে ইথাইল ভ্যানিলিন এটা কোন স্বাদ নিয়ে আসে না, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, এটা নিয়ে আসে ভ্যানিলা ফ্লেভার। আর এই যে মিথাননটা কিসের ফ্লেভার নিয়ে আসে না, এটা হচ্ছে মিন্টি ফ্লেভার নিয়ে আসে। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর কী হলো, উত্তর হচ্ছে লিমোনেন। চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কী আছে। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সাকসেসর অফ কিং বিম্বিসার টু দ্য থ্রোন অফ মগধা? নিচের কারা মগধের রাজা বিম্বিসারের পর সিংহাসনে আরোহণ করেছিলেন? উদয়ন নাকি অশোক নাকি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অজাতশত্রু? উত্তর কি? উত্তর হচ্ছে আমার অজাতশত্রু, অজাতশত্রু, ঠিক। এই যে আমরা যদি বলি কিং বিম্বিসার, ইনি কোন বংশের রাজা? ইনি ছিলেন হর্ষাঙ্ক বংশের রাজা, হর্ষাঙ্ক বংশের রাজা, ঠিক। ইনি কি নামে পরিচিত ছিলেন? ইনি পরিচিত ছিলেন শ্রেণিক নামে। আর ওনার পরে ওনার যে সিংহাসনে বসেন ওনার পুত্র অজাতশত্রু, ইনি কী নামে পরিচিত? ইনি হচ্ছেন কুনিক নামে পরিচিত, ঠিক। এবার এই যে অজাতশত্রু কিন্তু মগধের যে সাম্রাজ্যটা সে সাম্রাজ্য কিন্তু বিস্তার করতে শুরু করেন, হ্যাঁ, এবং মানে ইনার যে মামা প্রসেনজিৎ, খুব সুন্দর কৌশলরাজ প্রসেনজিৎকেও কিন্তু পরাজিত করেছিলেন। প্রসেনজিৎ কিন্তু পরাজিত করেছেন, ঠিক আছে। তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। হুইচ অফ দ্য ফলোয়িং নেবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি? ভারতের নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ভুটান নাকি পাকিস্তান নাকি বাংলাদেশ নাকি নেপাল? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভুটান, উত্তর হচ্ছে ভুটান, ঠিক। ভুটানের জনসংখ্যা সবচেয়ে কম। ভুটান, আচ্ছা ভুটান আমাদের কী বলবো, ভুটান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এর রাজধানী কি? রাজধানী হচ্ছে থিম্পু। আর মুদ্রার নাম কি? গুলট্রাম, ঠিক। আর যদি বলে যে জনসংখ্যা তো সবচেয়ে বেশি, সর্বাধিক কি হবে? সর্বাধিক উত্তর কি? উত্তর হবে বাংলাদেশ, বাংলাদেশ। যার রাজধানী ছাকা নয়, সরি, যার রাজধানী ঢাকা, ঠিক আছে। চলো তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। এই যে ভুটান আমাদের ভারতের সাথে কোথায় অবস্থিত? এই জায়গাতে কিন্তু ভুটান অবস্থিত, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। ওয়াটার সাইকেল ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার ইজ সার্কুলেটেড ইন দ্য এনভায়রনমেন্ট ইন ডিফারেন্ট ফর্মস অ্যামং। মানে জলচক্র হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশে জল বিভিন্ন রূপে কোনো কোনো অংশের মধ্যে সঞ্চালিত হয়। রিভার্স এবং ওশেন, নদী এবং মহাসাগরের মধ্যে, ক্লাউডস এবং অ্যাটমসফিয়ার, মেঘ ও বায়ুমণ্ডলের মধ্যে, স্থলভাগ ল্যান্ড অ্যান্ড ওশেন, স্থলভাগ ও মহাসাগরের মধ্যে, নাকি ওশেনস, অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড, মহাসাগর, বায়ুমণ্ডল ও স্থলভাগের মধ্যে? উত্তর কী হবে? উত্তর হচ্ছে ওশেনস, অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ল্যান্ড, ঠিক আছে। মানে এই যে ওয়াটার সাইকেল যেটা হয় সেটা কিন্তু ওশেনস, অ্যাটমসফিয়ার এবং ল্যান্ডের মধ্যেই জলটা সার্কুলেট হয়। কীভাবে চলো দেখছি, কীভাবে চলো দেখাচ্ছি।
দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এখানে কি হচ্ছে যে এটা আমরা ধরে নিচ্ছি ওশেন, ধরে নিচ্ছি কেন এটাই ধরা হচ্ছে ওশেন, হ্যাঁ ধরে নাও ওশেন। এবার এই ওশেনে কি হচ্ছে, ওশেনে সূর্যালোকের তাপ পড়ছে, সেই এক সেকেন্ড, ওশানে কি হচ্ছে, ওশানে সূর্যালোক থেকে তাপ পড়ছে, এবার সূর্যালোকের থেকে তাপ পড়ার জন্য এটা হিট হচ্ছে, হিট হলে কি হচ্ছে এখানে ইভাপোরেশন তৈরি হচ্ছে, ইভাপোরেশন হলে ওয়াটারের যে ড্রপলেট সেগুলো বাতাসে ভাসছে। এবারে বাতাসের সঙ্গে বাতাসের মধ্যে ধূলিকণা প্রচুর আছে, এবারে ধূলিকণার সাহায্যে কনডেনসেট হয়ে এই কি তৈরি করছে, এটা তোমার হচ্ছে ক্লাউড বা মেঘ তৈরি করছে। এবারে এই ক্লাউড যখনই একটা সার্টেন মানে এটা তার যে ক্লাউডের যে বৃষ্টির ড্রপলেটগুলো ধরে রাখার ক্ষমতা তার চেয়ে বেশি বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে প্রেসিপিটেশন বা এটা তোমার হচ্ছে বৃষ্টিপাত বলতে পারি, ঠিক কিনা। এবারে বৃষ্টিপাতের মধ্যে সে জলটা কোথায় যাচ্ছে, সে তো ওশানেই যাচ্ছে, ওশান বা আমাদের যে ল্যান্ড এরিয়াতে সমস্ত কিছুতে যাচ্ছে, তাহলে এই আবার ওশান থেকে কী হচ্ছে, আবার ইভাপোরেট হচ্ছে, আবার ক্লাউড তৈরি হচ্ছে, আবার সে প্রেসিপিটেট করছে। তাহলে এই যে ঘটনাটা এটাই কি বলছে, এটা হচ্ছে ওয়াটার সাইকেল, ওয়াটার সাইকেল বা জলচক্র, ঠিক কিনা। তাহলে কি হচ্ছে মানে ইয়ে থেকে সমুদ্র থেকে উঠলো, কনডেনসেট হয়ে আবার নিচে চলে গেলো, এটাই হচ্ছে আমাদের জলচক্র। তাহলে বোঝা গেল উত্তরটা কি, উত্তর হচ্ছে ওশেন, অ্যাটমসফিয়ার আর ল্যান্ড, তিনটে জায়গাতে কিন্তু ঘটনাটা ঘটছে। এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে। আজকের শেষ প্রশ্ন কি বলছে, হুইচ ইভেন্ট লেড টু দ্য ফরমেশন অফ মুসলিম লীগ ইন 1906? 1906 সালে মুসলিম লীগ গঠনের পেছনে কোন ঘটনাটি প্রধান ভূমিকা নিয়েছিল? মন্টেগু ট্রান্সপোর্ট রিফর্ম, নাকি পার্টিশন অফ বেঙ্গল, নাকি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, নাকি সিমলা ডেপুটেশন? উত্তর কি হবে, উত্তর হচ্ছে আমাদের পার্টিশন অফ বেঙ্গল, ঠিক আছে, বঙ্গভঙ্গ। কত সালে শুরু হয়েছিল না 1905 সালে। এবার কেন এটাই উত্তর হচ্ছে না, কারণ হচ্ছে যে এখান থেকে যে পার্টিশন অফ বেঙ্গল থেকে এই যে মানে মুসলিমদের মনে একটা ধারণা তৈরি হয় যে আমরা একটা আলাদা গভর্নেন্স পাচ্ছিলাম, কিন্তু সেখান থেকে হলো না, তাহলে সেটার ক্ষোভ কিছু তৎকালীন যারা যারা আমরা বলি যে হায়ার ক্লাস বা এলিট মুসলিমদের মনে একটা ক্ষোভ জন্মায়। এবারে তারা কি করে সিমলা ডেপুটেশন দেয় 1906 সালে, এবং এই সিমলা ডেপুটেশন দেওয়ার মাধ্যমে কি হয় আমাদের 1906 সালে 1996 কেন লিখছি 1906 সালে কি তৈরি হয় না আমাদের মুসলিম লীগ তৈরি হয়, ঠিক আছে। চলো এবারে মন্টেগু ট্রান্সপোর্ট রিফর্মস কত সালে, এটা হচ্ছে 1919 সালে, ঠিক। এবার ইন্ডিয়ান কাউন্সিলে অনেকগুলো ইন্ডিয়ান কাউন্সিল একটা এসেছিলো, কোনটার কথা বলছে সেটা এর মধ্যে আমাদের বলা নেই, ঠিক। তাহলে এখন উত্তর কি, উত্তর হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ। চলো তাহলে আজকের মতো 20টা প্রশ্ন এখানে সমাপ্ত হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ারও করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তব তক কে লিয়ে টাটা বাই বাই, সায়োনারা।